ম্যাম শুরু করে ফেলুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচ ফর জুলাই 2025। আমি ডাক্তার ফাতেমা ইফফাত দিশা। আমি বর্তমানে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আচ্ছা, আপনাদের এই রমজান মাসের দুপুরে ওরিয়েন্টেশন ক্লাসে যে আপুরা জয়েন করেছেন তাদের প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা পড়াশোনা শুরু করার পক্ষে এক ধাপ এগিয়ে আছেন এবং ইনশাল্লাহ খুবই চমৎকার একটা ব্যাচ আমাদের এই সেশনে হতে যাচ্ছে। আমরা দত্ত বইটাকে মোটামুটি একটা কি বলবো, মানে খুবই ম্যাজিক বক্স টাইপের মনে করি। যে বইটা আমাদের পার্ট 1, মিড টার্ম, এমসিপিএস, এফসিপিএস, ডিজিও, এমএস, মোট কথা গাইনির যত পরীক্ষা আছে সবকিছুর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো সেই একই বই আমাদের মিড টার্মের জন্য কতটুকু দরকার সেটা আসলে বুঝে ওঠাটা খুব টাফ। কারণ কি, মিড টার্মের সিলেবাসটা একটু খেয়াল করে দেখবেন, একটু ডিফারেন্ট। কারণ কি, এখানে আপনার পার্ট 1 এর মতন এসবিও আছে, আবার হচ্ছে এফসিপিএস ফাইনাল পর্বের মতন সেখানে আপনার রিটেনে কোশ্চেন আছে এবং অসপি এবং আইওই সেশনও আছে। সো আপনার মোটামুটি আরো ব্রড লেভেলে পড়াশোনা করতে হচ্ছে। না পার্ট 1 এর সবকিছু, না হচ্ছে এফসিপিএস এর সবকিছু, সিলেবাসটা আরো অনেক ভাস্ট। তো এত অল্প সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব? কারণ আমরা যখন পার্ট 1 পরীক্ষায় বসি তখন কিন্তু আমরা মোটামুটি অনেকেই চাকরি, সংসার এগুলো স্যাক্রিফাইস করে একটা প্রিপারেশন নিতে পারি। সেই স্টেজটা বয়সের থাকে, কারণ অনেকে ইন্টার্নশিপের পরপরই পার্ট 1 করে ফেলেন চাকরি বাকরি না করে। কিন্তু মিড টার্ম কিন্তু সবাই মোটামুটি ট্রেনিং এর থেকেই পরীক্ষা দিতে হয়। সো একে তো গাইনিক ট্রেনিংটা খুবই হেক্টিক, কোনো কোনো জায়গায় ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক টক্সিক থাকে। সবকিছু মিলিয়ে এরপরে আবার একটা বিশাল সিলেবাসের পড়ালেখা গুছানো, দ্যাটস সো মাচ টাফ। সো আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্লাসগুলোর মাধ্যমে যাতে আপনাদের পড়াটা একবার করে হয়ে যায়, আপনাকে খুব বেশি আর ইফোর্ট দিতে না হয়। যদি আপনি ক্লাসটা রেগুলারলি করেন সেটার মাধ্যমে আপনার পড়াটা মোটামুটি গুছানো হয়ে যায়। আমরা সেই চেষ্টাটাই করেছি এবং এর আদলে আপনাদের একটা কোর্স আউটলাইন দিয়েছি যেখানে আমরা টোটাল সেশন রেখেছি 101টা। এত অনেক সেশন কি আছে এই সেশনে, আমরা আপনাদের অফ দত্তর উপরে 12টা লেকচার নিব। মানে 12টা লেকচারের মাধ্যমে চেষ্টা করা হয়েছে আপনাদের পুরো অফ দত্ত বইটাকে কভার করা। 8টা গাইনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া হবে। এই যে 20টা ক্লাস, এই 20টা ক্লাসের সাথে আবার একটা এক্সাম থাকবে এবং এক্সামটা হবে বিসিপিএস স্টাইলে। সেখানে এসবিও থাকবে, সেখানে আপনার স্যাক মানে শর্ট অ্যান্সার কোশ্চেনও থাকবে এবং সাথে এগুলোর সলভ পাবেন। এছাড়া আপনাদের বুক মার্কিং ক্লাস থাকবে 20টা, রিভিউ এক্সাম থাকবে 4টা, তারপরে মক টেস্ট থাকবে 2টা, সেই মকের সলভ থাকবে। এছাড়া আপনাদের মডেল টেস্ট থাকবে ফুল গাইনি দত্ত এক সময় আর ফুল অফ দত্ত এক সময়। এছাড়া থাকছে আপনার মডেল টেস্ট 2টা, সাথে স্পেশাল টিপস এন্ড ট্রিক্স, মানে আরো অনেক, মানে আমি আসলে 101-এর এইরকম ফিরিস্তি দিয়ে শেষ করতে পারবো না। ওভারঅল অনেক অনেক সেশন থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করতে হবে যাতে আপনি কোনোভাবে পিছিয়ে না যান। এখন যারা আজকে জয়েন করেছেন, যারা হয়তো এখনো জানেন না যে পরীক্ষাটা কিভাবে হয়, তাদের সুবিধার জন্য আমি একটু বলে দিই যে আপনাদের পরীক্ষাটা হবে প্রথমে এসবিএ। আপনাদের টোটাল 50টা এসবিএ থাকবে। এটা হচ্ছে গাইনি অ্যান্ড অবস মিলিয়ে। এর পরের দিনই আপনাদের পরীক্ষা থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন। সেখানে আপনার 4টা সেটে 5টা করে কোশ্চেন, মানে 20টা কোশ্চেন আপনাদের লিখতে হবে। এই দুইটা মিলিয়ে পাস। এই দুইটা মিলিয়ে যদি আপনি পাস করতে পারেন তাহলে হচ্ছে আপনার আইওই এবং অসপি পরীক্ষা দেওয়ার মানে হচ্ছে আপনি একটা অনুমতি পাবেন আর কি বিসিপিএস এর পক্ষ থেকে। কারণ এই দুইটা মিলে একটা রেজাল্ট হবে, রিটেনের রেজাল্ট। সেই রেজাল্টটা যখনই আপনি পাস করবেন তখনই কিনা আপনি অসপির জন্য সিলেক্টেড হবেন এবং অসপি এবং আইওই ওই স্টেশনে পাস করলেই আপনার একদম ফাইনাল পাস হবে, মিড টার্ম পাস। আদারওয়াইজ শুধু রিটেন পাস করলে হবে না। কিন্তু রিটেন পাসের একটু সুবিধা বলতে কি, যে আপনার মন খারাপ করা যাবে না যে আপনার এসবিএ খারাপ হয়েছে তাহলে কি আপনি এসএকিউ দিবেন না, সেরকম না। আপনার যদি কখনো এসবিএটা বেশি খারাপ হয় আপনি এসএকিউ দিয়ে কভার করবেন, এবং এসএকিউ যদি একটু বেশি খারাপ হয় এটা এসবিএ যদি ভালো নাম্বার থাকে সেটা থেকে আপনি কভার করতে পারবেন। মানে দুইটা মিলিয়ে পাস, বাট আপনাকে রিটেনে আলাদা করে পাস করতে হবে। এই পাশের মার্কস নিয়ে আপনাকে অসপিতে যেতে হবে এবং অসপি আইওইটাও আপনারা এই ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদেরকে করানো হবে। এবং আপনাদের এবং কিছুদিন পরেই অসপি আইওই ব্যাচও আমরা শুরু করব। সেখানে আপনাদের স্টেশন দেখানো হবে। আমাদের প্রায় 15টা স্টেশন থাকে, আইওই থাকে, এবং কি কি থাকে ইন ডিটেলস প্রসিডিওর আপনাদের সবই হাতে কলমে দেখানো হবে। ভয়ের কিছু নাই,
বরঞ্চ খুশির খবর দিই যে আমাদের জেনেসিসের যে মডেল টেস্ট গুলো হয়, আমাদের জেনেসিসের যে স্টেশন গুলো আপনারা অসপি দিয়ে যাবেন, মক দিয়ে যাবেন, সেগুলোই আপনার ফাইনাল পরীক্ষায় গিয়ে দেখবেন যে বেশিরভাগ কমন চলে আসছে। একই প্রশ্ন, একই স্টাইল, আপনার ভয়টা 100% ভেঙে যাবে। এটা নিয়ে আপনার এখনই এত টেনশন করার দরকার নেই। তাহলে আপনারা মিড টার্ম প্রিপারেশনটা কিভাবে নেবেন? সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা যখনই একটা ক্লাস নিব, সেটা অফ দত্ত হোক, গানি দত্ত হোক, ওই ক্লাসটা আপনি করবেন প্রথমে। তারপরে আপনি নিজের মতন করে বইটা গুছাবেন। আপনি রিটেনের জন্য কিছু বই ফলো করতে পারেন, লাইক অফ কেয়ার, গাইনি কেয়ার, অসপি কেয়ার, এটা হচ্ছে আমাদের তানিয়া উর্মি আপুর। এছাড়া হচ্ছে অসপির জন্য আপনারা ইনটেক বইটা ফলো করতে পারেন, ওইটা খুবই সুন্দর, মানে বাংলা সাবলীল ভাবে লেখা আছে। এছাড়া আপনারা হচ্ছে এসবি এর জন্য আমরা আরো কিছু বুক লিস্ট দিব ক্লাসের ফাঁকে ফাঁকে, আজকে ওরিয়েন্টেশনে এত ডিটেলস বলছি না। এছাড়া আপনারা নিজেরা প্রচুর মানে প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে যে আপনারা পরীক্ষার হলে গিয়ে বুঝেই উঠতে পারবেন না যে আপনাদের হচ্ছে কোথায় কতটুকু অ্যান্সার লিখতে হবে। টাইমিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে ওই যে বইগুলোর নাম বললাম, অফ কেয়ার, গাইনি কেয়ার, এইসব রিটেন বই থেকে আপনি বড় বড় এই বইগুলোতে কি কি থাকে, অনেক বড় বড় প্রশ্ন লেখা থাকে যেগুলো এফসিপিএস এমসিপিএস আসছে ব্রড প্রশ্নের জন্য, কিন্তু আপনাকে কিন্তু লিখতে হচ্ছে প্রায় 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্নের মধ্যে আবার ছোট ছোট সাব কোশ্চেন থাকে। দেখা যাচ্ছে যে হিসাব করতে গেলে মানে সব কাউন্ট করলে 50-60টা ছোট ছোট স্টেম বের হবে, মানে কোশ্চেন বের হবে। তো আপনাকে তো আসলে আপনি টাইমিং করতে পারবেন না যদি আপনি হুবহু ওই প্রশ্নগুলো লিখতে চান। এবং আপনাদের কিছুদিন আগে কিছু রিকলিং হয়ে গিয়েছে, এবং সামনে হয়তো আরো হবে, যে আপনাদের মিড টার্মের প্রিভিয়াস কোশ্চেন গুলো কেমন ছিল। আপনারা কোশ্চেন ব্যাংকও একটা কালেকশন করে নিবেন, তাহলে ওইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের স্টাইলটা কেমন হবে। সো আপনি এই ব্রড বইগুলা, মানে বড় কোশ্চেনের বইগুলো থেকে একটা আইডিয়া নিবেন, নিজের বইতে সেটা আপনি একদম কনসাইজ করে কোশ্চেন নিজের মতন করে সাজিয়ে ফেলবেন। কারণ আপনার হয়তো আছে 20 মার্কের প্রশ্ন বড় বইগুলাতে, কিন্তু আপনাকে তো লিখতে হবে 4-5 মার্কসের প্রশ্ন। সো আপনাকে কতটুকু ছোট করে নিয়ে আসতে হবে টাইমিং এর ভিতরে, এটা আপনাকে এখনই সাজিয়ে ফেলতে হবে। কারণ পরবর্তীতে আপনি রিভিশন দেওয়ার সময় তো এত টাইম পাবেন না। কারণ আপনাকে এসবি এর প্রিপারেশন নিতে হবে, অসপি আইও এর প্রিপারেশন নিতে হবে, তারপরে রিটেনের প্রিপারেশন নিতে হবে, আলাদা করে গাইনি, আলাদা করে অক্সো। সো মাচ টাফ যে এত অল্প সময়ের মধ্যে আপনি যদি শুরু থেকে রেগুলার না থাকেন, আপনি এটা মানে কাভার আপ করতেই পারবেন না। আর আগে কি আগে ছিল, শুরুর দিকে যখন মিড টার্ম চালু হয় বিসিপিএস এ, তখন দেখা যেত যে একটা রিটেনের রেজাল্টের পরে প্রায় 15 দিন বা মিনিমাম 15-20 দিন, আমি শুনেছি যে তারও বেশি টাইম পাওয়া যেত, যে আপনি যদি পাস করেন রিটেন তাহলে আপনি অসপি পড়ে আপনি অসপি পাস করে আসবেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে লাস্ট 2টা সেশন যেদিনকে রেজাল্ট হয় তার একদিন পরেই আপনার হয় অসপি। সো আপনি একদিনের মধ্যে কিভাবে আগে থেকে পড়ে না রাখলে, আগে থেকে সবকিছু গুছিয়ে না রাখলে কিভাবে অসপি পাস করবেন, এটা কোয়াইট ইম্পসিবল। সো আপনাকে এখন থেকে সবই গুছাতে হবে এই অল্প কয়েকটা দিন সময়। এর মধ্যে আবার সামনে আছে দুটো ঈদ, তাই না? সো আমাদের একটাই রিকোয়েস্ট থাকে আপনাদের প্রতি, যে মেন্টর আপনাকে যে দিক নির্দেশনাটা দিবেন, যে ক্লাসটা আপনি করবেন, সেটা যেন কোনো পেন্ডিং না থাকে। তারপরে যদি আপনার কোনো বিপদ আপদ কোনো একটা কারণে আপনি ক্লাসটা করতে পারলেন না, ওটা আপনি অ্যাজ আর্লি এজ পসিবল দেখে শেষ করতে হবে আপনাকে। সাথে সাথে আপনাকে গুছিয়ে ফেলতে হবে যে না, এই চ্যাপ্টার থেকে আমার এই রিটেন আসলে আমি এভাবে লিখবো, এসবি আসলে আমি এভাবে আনসার করব। এভাবে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আমরা আগাবো, এই চ্যাপ্টার ওয়াইজ যদি আপনিও নিজেকে তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার আর পড়া কোনো কিছুই বাকি থাকছে না। তাহলে হচ্ছে যে মোটামুটি মিড টার্ম রিলেটেড এইটাই আপনার একটা শর্ট সাজেশন। আর মাত্র তো এটা ওরিয়েন্টেশন ক্লাস, আমরা ইনশাল্লাহ সামনে আরো অনেক মানে কথা বলবো, পড়ালেখা করব, মেন্টর আপনাদের চ্যাপ্টার ওয়াইজ বুঝিয়ে দিবেন, ইনফিনিটি ক্লাস বলে দিবেন, লাস্টে স্পেশাল টিপস এন্ড ট্রিক্সও পাবেন। এবং আপনি যদি সামহাও 2-3টা ক্লাস মিস করে ফেলেন বা 2-3টা এক্সাম দিতে পারেন নাই, কিন্তু আপনাদের যখন রিভিউ এক্সাম হবে 4টা-5টা, ওই এক্সাম গুলোতে কিন্তু আপনি আবার ওই টপিকস গুলো কভার করে দিতে পারবেন। সো যদি কোনোভাবে আপনি 2-একটা ক্লাস মিস করে ফেলেন, আপনি ছুটেও যান, তাও আপনি টেনশন করবেন না। কারণ রিভিউ এক্সাম, মক এক্সাম, মডেল টেস্ট, এই সময়গুলোতে আপনার ওই ল্যাকিংস গুলো আপনি পূরণ করতে পারবেন। মানে মোট কথা আমি বলতে চাচ্ছি যাতে আপনি কোনোভাবেই হালটা না ছেড়ে দেন। কারণ হাল ছাড়লে আপনি কোনোভাবেই এই সাগর আর কি পাড়ি দিতে পারবেন না। কারণ এত বিশাল সিলেবাস, যেটা আপনার এফসিপিএস পার্ট 2 এর পুরো সিলেবাস, আবার হচ্ছে পার্ট 1 এরও আপনার এসবি এর সলভ করতে হয়। সো এটা কোয়াইট ইম্পসিবল। সো আপনাকে সাহস রাখতে হবে মনে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এবং আপনারা সেন্টারে আসবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অফলাইনে এসে পরীক্ষা দিলে, ক্লাস করলে যে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে, এটা আসলে প্রাইসলেস, এটার সাথে অন্য কোনো কিছুর আমি আসলে তুলনা দিতে পারবো না।
আর যেটা আপনারা মিস করবেন সেটা যেন অনলাইনে করে ফেলেন। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে পরীক্ষা দিয়ে সেই খাতার ছবি তুলে আমাদের অফিসের ঠিকানায় পাঠিয়ে দিলে মেন্টর খাতা আপনাকে ফিডব্যাক দিবে। এবং এই বিষয়ে যদি কারো কোনো প্রবলেম হয় যে আপনি ছবি তুলে পাঠাতে পারছেন না বা ইত্যাদি, এগুলো অফিসিয়াল নাম্বারে ফোন দিলেই ভাইয়ারা আপনাদেরকে সাথে সাথে প্রবলেম গুলো সলভ করে দিবে। আর আমরা যদি কোনো এক্সট্রা শিট দেই বা সলভ শিট গুলো জমা করে ফেলি, আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান অফিসে কথা বলে নির্দিষ্ট অ্যামাউন্ট দিলে হয়তো ওনারা কুরিয়ার করেও আপনাদেরকে এই শিটের হার্ড কপি গুলা, শিট তো না ঠিক সলভ শিট গুলো আর কি, ওগুলোর কপি আপনাদের বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। তো আমি মনে হয় ছোটখাটো একটা আউটলাইন দিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। তারপরে যদি কারো কিছু জানার থাকে আমাকে আস্ক করতে পারেন। আমি জিনিয়া আপুকে দেখতে পাচ্ছি, আপু যদি কাইন্ডলি একটু আনমিউট হয়ে বলতেন আপনার কোনো কিছু জানার আছে কিনা বা আপনি কিছু বলতে চান কিনা। হ্যাঁ জিনিয়া আপু, আমি শুনতে পাইনি, একটু কাইন্ডলি আবার বলবেন। আচ্ছা, আপুকে কি শোনা যাচ্ছে? মামুন ভাই, জিনিয়া আপু কিছু বলেছেন, আমি হয়তো মিস করেছি, আপু কি কিছু বলতে চেয়েছেন, আমি শুনতে পাইনি। আচ্ছা, কারো যদি কিছু বলার না থাকে, আমাদের পরবর্তী মেন্টর আমাদের সবার প্রিয়, আমাদের মিড টার্মের মোটামুটি মুনাদি ভাইয়ের পরেই আমাদের গাইনি টিমের যে হাত ধরেছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় ডক্টর সাবিহা আফরিন। সে আপনাদের উদ্দেশ্যে আরো কিছু বলার চেষ্টা করবেন। আমি আমার পরবর্তী বক্তাকে নিমন্ত্রণ জানিয়ে তাহলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া, শুভকামনা। সবাইকে হচ্ছে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জিনিয়া আপুকে আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। Okay. আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরো আরেক দফা স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর ফাতেমা ইফাত দিশা আপুর কাছে আমাদের যেই নতুন ব্যাচটা লঞ্চ হচ্ছে এবং ব্যাচের যেই ওরিয়েন্টেশন নিয়ে আমরা আজকে বসেছি, আমাদের অতি আকাঙ্ক্ষিত ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচ ফর জুলাই 2025। সো আমাদের এই ব্যাচের আউটলাইন সম্পর্কে মোটামুটি কিন্তু অলরেডি দিশা আপু আসলে সুন্দর মতনই সবটাই বলে ফেলেছেন যে আপনাদের ক্লাস কিরকম থাকবে, কি দিয়ে কি থাকবে। একটা ছোট্ট ইনফরমেশন জাস্ট হচ্ছে দিশা আপুর সাথে আমি একটু অ্যাড করব, এবং যেহেতু দিশা আপু মোটামুটি সবই বলে ফেলেছেন তো আসলে রিপিটেশন না করে হয়তো আমি একটু ছোট্ট সামারি করে আরেকবার হচ্ছে একটু ছোট কিছু কথাবার্তা বলবো শুধু। তো আপনাদের ব্যাচটা কিন্তু হচ্ছে কি উইকলি আমরা দুটো করে ক্লাসেস হচ্ছে আমরা অ্যাটেন্ড করতে হবে, যেহেতু আপনারা জানেন যে পরীক্ষার জন্য কিন্তু ওভারঅল আমাদের 4 মাস থেকেও কিছু কম সময় বাকি আছে। এবং ব্যাচটা যেহেতু হচ্ছে গিয়ে আপনার 4 মাসের মধ্যে আপনাদেরকে আমরা বললাম, আমরা যেরকমটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অঙ্গীকার দিয়েছি যে হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনাকে এসএকিউ এবং এসবিএ, হ্যাঁ দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনাকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে, মানে যেটাকে স্পুন ফিডিং বলা যায় সেরকমই মোটামুটি কিন্তু স্পুন ফিডিং এর মতনই একটা ব্যাচ হচ্ছে আপনাদের এই ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচ, যেখানে কিনা আপনাকে আমরা কিন্তু বইটা দাগায় দিব বা বইয়ে আপনি কি পড়বেন, কিভাবে পড়বেন সবকিছুই কিন্তু আপনাকে একদম এসএকিউর জন্য আলাদা এবং এসবি এর জন্য আমরা ইনশাল্লাহ আলাদা আলাদা করে আপনাদেরকে বলে দেওয়া হবে। উইকলি দুটো করে ক্লাসেস আপনাদের থাকবে এবং আপনাদের প্রবাবল ডেটস থাকবে হচ্ছে কি আপনাদের মানডে এবং থার্সডে করে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে ক্লাসেস গুলা হবে। এবং আপনারা যারা ভর্তি হয়েছেন বা হবেন খুব জলদি ইনশাল্লাহ, তখন দেখবেন যে হচ্ছে কি আপনাদের ক্লাসেস গুলা কিন্তু হচ্ছে কি আমরা খুব জলদি শুরু করে দিব এবং একদম আপনার চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে কিন্তু আপনাদের টোটাল কিন্তু আপনাদের 20টা ক্লাসেস হবে। প্রত্যেক দিন আপনি যখন লেকচার ক্লাস করবেন, লেকচার ক্লাসের পরে মনে করেন আপনি আজকে মানডেতে হচ্ছে গিয়ে আপনি চ্যাপ্টার 1 to 10 আপনার হচ্ছে গিয়ে আজকে ক্লাস হয়ে গেল মানডেতে, তাহলে কিন্তু আপনি নেক্সট থার্সডেতে এই চ্যাপ্টার 1 to 10 এর উপরে কিন্তু আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, এবং আপনারা যারা হচ্ছে গিয়ে একেবারেই মিড টার্মের সাথে নতুন, মানে হচ্ছে গিয়ে মিড টার্মের পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে একদম মাত্র নতুন এইবারে এই সেশনেই প্রিপারেশন নিচ্ছেন, আগে একদমই প্রিপারেশন নেওয়া নাই, আপনাদের জন্য কিন্তু একটু বুঝতে হবে যে পার্ট 1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের পড়ার স্টাইল বা হচ্ছে গিয়ে আপনার প্রিপারেশন স্টাইল ছিল একরকম। আমরা কিন্তু মোটামুটি
এসবিএ এর জন্য প্রিপারেশন নিয়েছি, এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিয়েছি, কিন্তু এখন কিন্তু শুধুমাত্র এসবিএ দিয়েও পাস হবে না, আবার শুধুমাত্র এসিকিউ দিয়েও কিন্তু পাস করাটা সম্ভব নয়। হ্যাঁ, একদম সম্ভব না, কারণ দুইটা পেপার মিলাই কিন্তু আপনাকে 60% মার্কস উঠাইতে হবে। তাহলে দুইটা পেপার, যদিও একটু ছাড় আছে যে আপনাকে ইন্ডিভিজুয়ালি 60 পেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু দুইটা মিলাই কিন্তু 60 উঠাইতে হলে আপনাকে কিন্তু দুইটা পোর্শনেই, দুইটা পেপারে এসএকিউ এবং এসবিএ দুইটা পেপারেই কিন্তু আপনাকে জোরদার দিতে হবে, একটু জোর দিতে হবে, তাই না? দুইটা পেপারই আপনাকে পড়তে হবে এবং একই চ্যাপ্টার। আপনি মনে করেন আজকে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 6 মনে করেন আপনি পড়ছেন, হ্যাঁ, মেনোপজ পড়ছেন, আপনি গাইনি দত্তের চ্যাপ্টার 6 পড়ছেন। তো মেনোপজের জন্য আপনাকে কোন কোন টপিক বা কোন কোন কি টাইপের কোয়েশ্চেন আপনার এসএকিউ তে আসে, আপনাকে কিন্তু এসএকিউ বেস করেও কিন্তু আপনাকে ওই মেনোপজ থেকে পড়তে হবে। আবার ওই সেম চ্যাপ্টার, দত্তের ওই একই চ্যাপ্টার একই লাইনসে কিন্তু আপনাকে এসবি এর জন্য আলাদা করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং সাথে আপনারা খেয়াল রাখবেন যে যখন আপনাদের ওই এসিকিউর পড়াগুলা পড়ায় দেওয়া হয়, তখন কিন্তু ওইটার মধ্যে আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে যে আপনার যে অস্কির যে টপিকগুলা ওইগুলাও যেন হচ্ছে গিয়ে একই সাথে ইনকর্পোরেটেড হয়ে আপনাকে আমরা এক দফায় পড়াই দিতে পারি। যদিও আসলে অস্কির জন্য আলাদা করে পরবর্তীতে আমরা প্রিপারেশন নেই এবং সেটার জন্য আমরা অল্প কিছু সময় পেয়ে থাকি সাধারণত, কিন্তু তারপরও আমরা কিন্তু চেষ্টা করি যে হচ্ছে কি আপনার ওই এসএকিউর সাথেই এমন কোয়েশ্চেন গুলো এমন ভাবেই সেট করা হয় বা ক্লাসে এমন ভাবেই আপনাকে টপিক গুলো পড়ায় দেওয়া হয় যেন অস্কিটাও কভার হয়ে যায়। সো এইটাতে কিন্তু আপনারা যারা হচ্ছে গিয়ে একেবারেই মিড টার্মের জন্য এইবার এই সেশন থেকে প্রিপারেশন নিচ্ছেন, মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এই এসএকিউর জন্য যেমন আপনাকে জোর দিয়ে পড়তে হবে, এসবি এর জন্য কিন্তু জোর দিয়ে পড়তে হবে এবং দুইটার পড়াতে কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি গদবাঁধা রিটেনের জন্য কিন্তু পড়ে যেতে পারবেন যে হচ্ছে গিয়ে আপনার মেনোপজের সময় আমার কি কি ফিচার্স নিয়ে রুগী আসবে, আমি কি কি সাইন্স পাবো, বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমি কি কি হচ্ছে গিয়ে রুগীর কমপ্লেইন পাবো বা কি কি হচ্ছে গিয়ে আমি ফিচার্স দেখতে পাবো বাহির থেকে, সাইন্স হিসেবে কি পাবো, ইনভেস্টিগেশন কি কি করবো, অস্টিওপোরোটিক চেঞ্জেস মনে করেন মেনোপজের ক্ষেত্রে, পড়াচ্ছি না কিন্তু একদম জাস্ট এক্সাম্পল হিসাবে যে হ্যাঁ মেনোপজের জন্য আপনার অস্টিওপোরোটিক চেঞ্জেস এর জন্য হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন কি কি পার্টিকুলার স্পেসিফিক ইনভেস্টিগেশন থাকবে, কি কি পার্টিকুলার ট্রিটমেন্ট থাকবে, এগুলা কিন্তু আমি গদবাঁধা পড়তেছি এসএকিউর জন্য। আবার দেখেন আপনার পরীক্ষায় কিভাবে এসবি এর কোয়েশ্চেন গুলা কেমন করে আসে। এসএকিউ এটা আসতে পারে যে হচ্ছে কি আপনার মেনোপজের আপনি ফাইন্ডিংস কি পাবেন, মেনোপজকে আপনি ইনভেস্টিগেট কিভাবে করবেন, মেনোপজের ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট কিভাবে দিবেন। মনে করেন এটা আপনার এসএকিউ তে আসলো, আপনি এসএকিউর জন্য এইভাবে একদম সুন্দর মানে সিরিয়াল ওয়াইজ আপনি এইভাবে ধরে ধরে ফিচার্স, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট মুখস্থ করে ফেললেন, এগুলো লিখতে পারলেন, কিছু না কিছু তো আপনি লিখতেই পারবেন। আর এগুলো আমরা কিন্তু সবাই এই যতগুলা টপিকই আপনি বলেন সবগুলাই কিন্তু আপনি আপনার 2 বছরের ট্রেনিং এ অবশ্যই আপনি ফেস করেছেন এবং অবশ্যই আপনি এগুলা ট্রিটমেন্ট জানেন। জাস্ট আপনাকে এখন ধরতে কিন্তু পারতে হবে যে আপনার পড়ার স্টাইলটা কেমন করে হবে এবং আপনি এসএকিউর জন্য বেশি মার্কস উঠানোর জন্য আপনি লিখবেন কেমন করে। এই জিনিসটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় এই মানে ধরেন টেকনিকটা ধরতে পারা, যে হচ্ছে কি আমাকে লিখার টেকনিকটা কিভাবে মার্কস বেশি উঠাইতে হয়, এই টেকনিকটা ধরাটাই আমার কাছে মনে হয় একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা যখন আপনি ধরে ফেলতে পারবেন টেকনিক, লিখার টেকনিক, আপনার কিন্তু 50% পড়া অলরেডি তখন হয়ে যাবে, আপনি যখন বুঝে যাবেন। তো গেল আপনার এসএকিউর জন্য আপনি মেনোপজটাকে এমন করে পড়লেন। এখন দেখেন ওই একই চ্যাপ্টার 6 আপনাকে কিন্তু সিমিলারলি পড়তে হবে এসবি এর জন্য, কারণ এসবিএ তে কিন্তু এভাবে গদবাঁধা আপনার ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, ইনভেস্টিগেশন কি হবে এইভাবে কিন্তু আসে না। এসবিএ কেমন করে আসে, এই এসবিএ গুলা কিন্তু আপনার পার্ট 1 থেকেও কিন্তু ডিফারেন্ট থাকে। পার্ট 1 এর ক্ষেত্রে আমরা জানতাম যে ধরেন মেনোপজের ক্ষেত্রে আপনার পার্ট 1 এ কি কি টাইপের কোয়েশ্চেনস আসতে পারতো, যে মেনোপজের বয়স কত হয়, মেনোপজে হচ্ছে গিয়ে আপনি কি হচ্ছে স্পেসিফিকলি আপনি হচ্ছে গিয়ে কোন একটা ফাইন্ডিংস পাইলে আপনি বুঝবেন বা কোন ফাইন্ডিংটা মেনোপজের জন্য সবথেকে কমনলি পাওয়া যায়, কোন ফিচারটা পাওয়া যায়, এই টাইপের কোয়েশ্চেন থাকতো কিন্তু পার্ট 1 এ। আপনার মিড টার্মে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। আসে যে না তা না, হয়তোবা 50টা আপনার যে এসবিএ প্রশ্ন আসে 50টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে খুব বেশি হইলে 5 থেকে 7টা প্রশ্ন আপনার কিন্তু এরকম একদম ট্রেডিশনাল ওয়েতে যেরকম করে আমরা পার্ট 1 এ পড়ে আসছি সেরকম ছিল, কিন্তু বাদ বাকি মোস্ট অফ দি কোয়েশ্চেনস কিন্তু আপনার মিড টার্মের প্যাটার্নে আসে। মিড টার্মের প্যাটার্নটা কি? মিড টার্মের প্যাটার্ন কিন্তু হচ্ছে আপনাকে এখন হচ্ছে একটা মেনোপজাল লেডির একটা সিনারিও দিয়ে দিবে, একটা লেডি আসবে আপনার কাছে যে কিনা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম জেনিটো ইউরিনারি সিমটমস বলবে তার ব্যাক বোনে প্রচুর পরিমাণে পেইন হয়, এই পেইনটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে তার গত 5 থেকে 7 বছর ধরে হচ্ছে এবং আপনার রোগী হচ্ছে গিয়ে মেনোপজাল ফর দি লাস্ট 3 to 4 ইয়ার্স বা হচ্ছে গিয়ে লাস্ট 10 ইয়ার্স এর জন্য আপনার রোগী মেনোপজাল, তার 5-7 বছর ধরে হচ্ছে গিয়ে এরকম বোন পেইন হচ্ছে, ব্যাকবোনে পেইন হয় এবং আস্তে আস্তে পেইনটা হচ্ছে ওয়ার্সেনিং হচ্ছে। তো এখন মনে করেন যে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে যে আপনি এই স্পেসিফিকলি
তার যেই কমপ্লেইনটা বোন পেইন, এই স্পেসিফিক কমপ্লেইনের জন্য আপনি স্পেসিফিক কোন ইনভেস্টিগেশন এই রুগীকে আপনি অ্যাডভাইস করতে চান। আপনার কিন্তু কোয়েশ্চেন গুলা এই প্যাটার্নে আসবে। অথবা এটা তো আমরা একটা মেনোপজের এক্সাম্পল দিলাম যে একটা পার্টিকুলার সিনারিও দিয়ে বা একটা পার্টিকুলার কমপ্লেইন দিয়ে আপনাকে বললো আপনি কোন পার্টিকুলার ইনভেস্টিগেশন রুগীকে অ্যাডভাইস করতে চান, এভাবে আসতে পারে। অথবা আপনাকে মনে করেন যে হচ্ছে কি একটা বোন পেইনের রুগী দিয়ে দিল, পোস্ট মেনোপজাল রুগী সিনারিও দিয়ে, তারপরে আপনাকে বলবে যে এই রুগীর ক্ষেত্রে কোন স্পেসিফিক ড্রাগ বা কোন স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি এই রুগীকে সর্বপ্রথম প্রেসক্রাইব করতে চান বা কি করতে চান, আপনি সর্বপ্রথম কি করতে চান। এই টাইপের কথাবার্তাগুলাই কিন্তু আপনাকে এখন পরীক্ষায় জিজ্ঞাসা করবে। তার মানে এখন কিন্তু আপনার ক্লিনিক্যাল সিনারিও বেসড প্রশ্নগুলাই থাকবে, যেখানে কিনা মূলত আপনার কাছে জানতে চাওয়া হবে যে কোন একটা পার্টিকুলার ইনভেস্টিগেশন করবেন। অথবা আপনার কাছে মনে করেন একটা শকের রুগীর একটা সিনারিও দিল যে একটা রুগী আপনার কাছে আসছে, আপনার রুগী হচ্ছে গিয়ে এরকম তার পালস হচ্ছে গিয়ে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, বিপি হচ্ছে গিয়ে আপনি কম পাচ্ছেন, 90-50 বিপি পাচ্ছেন বা 80-50 বিপি পাচ্ছেন। এখন হচ্ছে গিয়ে রুগী আপনার কাছে প্রচুর পরিমাণে ব্লিডিং নিয়ে আসছে, মনে করেন একটা পিপিএইচ এর রুগী আর কি, পিপিএইচ নিয়ে আসছে উইথ শক, পিপিএইচ উইথ শক নিয়ে আসছে। তো এখন আপনাকে বিভিন্ন সিনারিও দিল যে হচ্ছে গিয়ে আপনি এখন এই শকের রুগী ডায়াগনোসিসও বলে দিল, সাথে এখন আপনার কাছে বলতে চাচ্ছে, বলে দিল যে আপনি একটা টারশিয়ারি সেন্টারেও আছেন, মানে মোটামুটি আপনার কাছে সবকিছুর বন্দোবস্তও আছে। আপনার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি এখন প্রথমে এই রুগীকে হচ্ছে গিয়ে অ্যাসেস করতে করতে আপনি এই যে অবস্থাতে রুগী আসছে সর্বপ্রথম আপনি কোন কাজটা করতে চান, এই টাইপের মনে করেন একটা আপনাকে প্রশ্ন করলো। এবং তারপরে আপনার অ্যান্সারটা কিন্তু ডিপেন্ড করবে অন দি অপশনস অ্যাভেইলেবল। আপনি সাধারণত কি করেন, আপনি ওয়ার্ডে কি করেন, এই কথাটা মনে করেন যে আপনি ইমিডিয়েটলি বা ফার্স্ট প্লেসে এই শক উইথ পিপিএইচ উইথ শক এই রুগীকে আপনি কি ট্রিটমেন্ট দিতে চান, এটা কিন্তু আপনি মনে করেন অনেক পড়লেন কিন্তু এইভাবে ডিরেক্টলি না পড়ার থেকেও কিন্তু আপনার এই প্রশ্নটা এসে পড়লো। এটা কিন্তু ডিরেক্টলি এইভাবে কোথাও হচ্ছে আপনার কোনো গাইডলাইনে এইভাবে বলা নাই যে ওইটার পরে আপনি ওইটা করবেন বা ওইটার পরে আপনি ওইটা করবেন। এখানে আপনাকে কিন্তু মোটামুটি ক্লিনিক্যাল আপনার যে নলেজ সেটাকেই কিন্তু আপনার এই পড়ার সাথে কোরিলেট করে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং এটা আমার মনে আছে যে সিনারিওটা আপনাদেরকে বললাম, এটা আমার পরীক্ষাতে এসেছিল। আমার পরীক্ষার সিনারিওতে এরকম হচ্ছে কি আপনার একটা শকের রুগী আসছে, আপনি এখন তাকে সরি আমার পরীক্ষার শকের সিনারিও ছিল না, আমার পরীক্ষার সিনারিওটা ছিল যে একটা এক্ল্যাম্পশিয়ার রুগী আসছে। একটা এক্ল্যাম্পশিয়ার রুগী আপনার কাছে আসছে, আপনি ন্যালেপসিন চালু করেছেন, ন্যালেপসিন বা ম্যাক্সালফ আপনি হচ্ছে কি অলরেডি চালু করবেন এখন রুগী এক্ল্যাম্পশিয়ার রুগী। এখন আপনি তাকে এই ন্যালেপসিন চালু করবেন নাকি হচ্ছে কি আপনার অপশনস, আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে, ওখানে অপশনস এর মধ্যে আছে যে হচ্ছে গিয়ে আপনি ইমিডিয়েটলি তাকে হচ্ছে গিয়ে ম্যাক্সালফ চালু করে দিবেন, আপনি হচ্ছে গিয়ে তার কনভালশন কন্ট্রোল করার জন্য আপনি তাকে ডায়াজেপাম ইনজেক্টেবল দিবেন, এই টাইপের অনেক কথাবার্তা ছিল। এবং ওইটার মধ্যে ইন্টারেস্টিংলি ওইটার একটা স্টেম ছিল হচ্ছে গিয়ে আপনি রুগীকে প্রথমেই ক্যাথেটারাইজ করবেন, যেটা ছিল কিনা ওই এসবিএ প্রশ্নটার অ্যাকচুয়াল অ্যান্সার। সো খেয়াল রাখবেন আপনাদের এখানকার সিনারিও কিন্তু কোয়েশ্চেন মোর অর লেস সবই আপনার এসবি এর কোয়েশ্চেন গুলো সবই হচ্ছে সিনারিও বেসড থাকবে, এবং ক্লিনিক্যাল নলেজ আপনার কতটুকু ক্লিনিক্যাল নলেজের ডেপথ সেইটাই কিন্তু মোর অর লেস জাজ করবে আপনার এই এসবিএস সিনারিও গুলা দিয়ে। তার মানে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার এখনকার প্রশ্নগুলা কিন্তু আগেরকার ওই পার্ট 1 এর মতন একদম গদ বাঁধা ধরা বাঁধা আপনি জাস্ট বইটা মুখস্থ করে যাবেন, বই মুখস্থ করে গেলে ওখান থেকে কমন পেয়ে যাবেন, এইটা কিন্তু এখন আশা করাটা একটু হচ্ছে কি আপনাকে এই আশাটার থেকে বা এই চিন্তাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আমার সমস্ত কিছু বইয়ের সাথে আমি মিলাই পাবো। তাহলে মোস্টলি দেখা যাবে যে হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল নলেজটা আপনাকে কোরিলেট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি বইয়ের ঠিক কোন কোন জায়গাগুলা এসবি এর জন্য পড়বেন এটাও কিন্তু আপনাকে আমরা ইনশাল্লাহ এই ব্যাচটার মধ্যে হচ্ছে গিয়ে আলাদা করে এসএকিউ বলে দেবো, এবং আলাদা করে এটা দাগায়ও দিব যে আপু আপনি এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এখান থেকে সিনারিও গুলো আসবে বা হচ্ছে এই ইনভেস্টিগেশন গুলো আপনি যখন পড়বেন আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনি ওই মেনোপজের অস্টিওপোরোটিক চেঞ্জেসে আমরা এই ইনভেস্টিগেশন গুলো করি, কিন্তু পার্টিকুলারলি বোন পেইন বা বোন চেঞ্জেস কতটুকু কি হচ্ছে এটার জন্য কিন্তু আমরা টি স্কোরিং করি ভায়া ডেক্সা। তাহলে এইটা কিন্তু আপনার বোন পেইনের জন্য পার্টিকুলারলি বা স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন। পরীক্ষায় এসবি এর জন্য প্রশ্ন হইলে কিন্তু অ্যান্সার হবে আপনার এই ডেক্সা, আর যদি পরীক্ষাতে এসএকিউ হয় সেই ক্ষেত্রে আপনার একটা মেনোপজাল পেশেন্টের হচ্ছে গিয়ে বোন পেইনের ক্ষেত্রে আপনাকে কিন্তু অমুক তমুক মিলায় 12 থেকে 15টা ইনভেস্টিগেশন আপনাকে লিখতে হবে। কিন্তু এসবি এর জন্য আপনি মাথায় রাখবেন ওই একটা ডেক্সাকে আপনি মাথায় রাখবেন। তাহলে দেখেন আপনি যখন পড়বেন আপনার এই পড়ার সময় আপনি পড়ছেন একই চ্যাপ্টারই, আপনি পড়ছেন সেই একই পড়া, কিন্তু এসবি এর জন্য কোন জায়গাটাতে আপনি জাস্ট একটু চোখ কান খুলে পড়বেন আর এসএকিউ এর জন্য আপনি কতটুকু পড়বেন, এটাই কিন্তু মোটামুটি আপনাদের এই ক্লাসেস গুলার বা এই ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচের উদ্দেশ্য।
এখানে খেয়াল রেখেন যে আপনাদের মিড টার্মের কিন্তু আসলে সিলেবাস আমাদের পার্ট 1-এ যেরকম হচ্ছে গিয়ে আমরা পার্ট 1 তো আসলে দিয়ে আসছি সবাই মোটামুটি 2 বা 3 বছর আগে, আমাদের অনেকেরই হয়তো বা বিভিন্ন কারণে গ্যাপ হয়ে যেয়ে থাকতে পারে। আর যদি গ্যাপ না হয় তাহলে ভেরি গুড, আপনারা 2 বছরের মধ্যেই ইনশাল্লাহ মিড টার্মে বসতেছেন। তো আপনাদের মনে থাকবে যে পার্ট 1-এর সময় আমাদের কিন্তু ওই যে আমরা যে পড়াগুলা পড়েছি যে হচ্ছে গিয়ে হয়তো বা কোনো একটা আমরা যারা জেনেসিসের সাথে ছিলাম হয়তো বা আমরা জেনেসিসের কিছু পার্টিকুলার শীট ফলো করেছি, কিছু ক্লিনিক্যাল শীট ফলো করেছি, ওগুলো একদম টপ টু বটম মুখস্থ করে ফেললে ওখান থেকে আমার পরীক্ষায় কমন এসে পড়েছে। কিন্তু মিড টার্মটা কিন্তু এমন না। হ্যাঁ, মিড টার্মটা আপনাকে আমি যতই হচ্ছে গিয়ে বলি যে আপু এই পার্টিকুলার একটা জায়গা থেকে পড়বেন বা হচ্ছে গিয়ে পার্টিকুলার টুকু পড়লে কমন আসবে, এইটা কিন্তু বলাটা খুবই মুশকিল। কারণ এখানে আমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে ঢুকে গিয়েছি, তাই না? আপনার পোস্ট গ্রাজুয়েশন হাফ ওয়ে, আপনার জার্নি শেষ, মিড টার্ম পরীক্ষা দিয়ে দিবেন, আর কিন্তু মাত্র 2 বছরের ট্রেনিং বাকি, লাস্ট ইয়ারে আপনি চলে যাবেন কোর্সে। তাহলে দেখেন এই যে আপনার অলরেডি হাফ ওয়ে হয়ে গেছে ট্রেনিং এর, এখন যখন আপনি পড়বেন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র বইয়ের নলেজ দিয়ে কিন্তু শুধুমাত্র বইয়ের নলেজ দিয়েও পাস হবে না। আপনার বইয়ের নলেজকে আপনি কতখানি ক্লিনিক্যাল আপনার ওয়ার্ডের সাথে কোরিলেট করতে পারছেন, হ্যাঁ, কতখানি আপনি কোরিলেট করে করে পড়তে পারছেন, সেইটার উপরেই কিন্তু আপনার মানে বেশিরভাগ ডিপেন্ড করবে যে আপনি কতটুকু আপনার প্রিপারেশন কমপ্লিট হয়েছে। আপনি যতখানি কোরিলেট করতে পারবেন, কম্বাইন করতে পারবেন আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে আপনার পড়াশোনার নলেজ, ততই কিন্তু আপনার প্রিপারেশন ততটাই হচ্ছে স্ট্রং হবে এবং পাস করার চান্সেসও কিন্তু তত বেশি বেড়ে যাবে। তার মানে হচ্ছে আপনাদের এই ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচটা, যেটা কিনা হচ্ছে গিয়ে এই ইনশাল্লাহ আমাদের মার্চ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, এই ব্যাচটাতে কিন্তু আমরা আপনাদের লেকচার ক্লাসগুলোকে এমন ভাবেই সাজিয়েছি যেন আপনার পড়ার মেটেরিয়ালস বা আমাদের যেহেতু হচ্ছে ওরকম পার্টিকুলারলি আলাদা করে কোনো সিলেবাস ওইভাবে বলে দেয়া থাকে না বিসিপিএস থেকে, সো আমরা কিন্তু হচ্ছে কি একদম বইটার প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার দেখবেন অনেকগুলা চ্যাপ্টার, গাইনি দত্ত বলেন বা অবস দত্ত বলেন, অনেক চ্যাপ্টারই দেখবেন যে এগুলা এখন কিন্তু আর মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট না। আপনাদেরকে যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমরা যারা হচ্ছে গিয়ে পার্ট 1 যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা অ্যানাটমি কি পরিমাণে পড়েছি, তাই না? আমাদের চ্যাপ্টার 1-2 বলেন, গাইনি দত্তের বা অবস দত্তের চ্যাপ্টার 1 আমরা অনেক পড়াশোনা করেছি, অ্যানাটমি রিলেটেড অনেক কিছু পড়েছি, মুখস্থ করেছি, সেই কি কষ্ট না রাত জেগে জেগে অ্যানাটমি পড়া। এখন দেখবেন আপনি যখন পড়তে বসবেন আপনার অ্যানাটমি রিলেটেড কিন্তু তেমন কোনো প্রশ্ন আসেই না মিড টার্মে। তাহলে দেখেন এই যে চ্যাপ্টার 1, এই যে চ্যাপ্টার 2, যেগুলো আপনার অলরেডি খাওয়া মুখস্থ করা, একদম মুখস্থ করে খেয়ে ফেলছিলেন আপনি পার্ট 1 এর জন্য, এই চ্যাপ্টার গুলা কিন্তু এখন আপনার লাগবে না, হয়তোবা একটা দুইটা লাইন আপনাদের লাগবে। এই লাইনগুলাই কিন্তু আপনাদেরকে ওই যে আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আপনাকে এই লাইনগুলো আমরা দাগিয়ে দিব ইনশাল্লাহ। যে হচ্ছে গিয়ে আপু আপনার তো আজকে হচ্ছে গিয়ে আপনার যেই স্কেজিউলের মধ্যে আজকে হচ্ছে আপনার গাইনি দত্ত বইয়ের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত বা চ্যাপ্টার 1 থেকে আপনার চ্যাপ্টার 5 পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসে থাকতেছে, এবং এই ক্লাসের মধ্যে আপনি জানেন যে চ্যাপ্টার 1 থেকে অমুক প্যারা বা অমুক লাইন দুইটা আপনার লাগবে, এছাড়া এখান থেকে তেমন কিছু লাগবে না। আসেন এরপরে ধরেন আপনার চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6 আপনি পড়ছেন, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে চ্যাপ্টার 6 আপনার মেনোপজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এভরি সেশনে আপনার কিন্তু এভরি সেশনে যদি নাও আসে, ধরেন একটা সেশনে যদি গ্যাপ পড়ে যায়, সেই ক্ষেত্রে অল্টারনেট সেশন, তারপরে সেশনে ডেফিনেটলি মাস্ট কিন্তু আপনার মেনোপজ থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। সেটা অস্টিওপোরোটিক চেঞ্জেস রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার হট ফ্লাশ বা হচ্ছে গিয়ে আপনার জেনিটো ইউরিনারি সিমটমস রিলেটেড হতে পারে, বা হচ্ছে গিয়ে সেটা আপনার কোনো হচ্ছে গিয়ে একটা ইউরিনারি প্রবলেম রিলেটেড হতে পারে, ইনকন্টিনেন্স রিলেটেড প্রশ্ন হয়ে যেতে পারে, কিন্তু মেনোপজ থেকে একটা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। তাইলে দেখেন এই একই চ্যাপ্টার, এই একটা ক্লাসের মধ্যেই দেখেন আপনার এমন কিছু চ্যাপ্টার্স কিন্তু আমরা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আপনাদের যখন ক্লাসের রুটিনটা আপনি দেখবেন তখন কিন্তু দেখবেন যে হচ্ছে কি কিছু চ্যাপ্টার্স যেগুলো কিনা এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, কিছু চ্যাপ্টার শুধুমাত্র এসএকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে কিছু অংশ এসবি এর জন্য ইম্পর্টেন্ট এবং কিছু অংশ এসএকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কিন্তু এই আপনি যখন এই ব্যাচের ক্লাসেস গুলা করবেন আপনার কিন্তু একদম ওই বইয়ের যখন আপনি কন্টেন্টের পাতা খুলবেন ওইখানেই কিন্তু আপনি দেখলে একদম আপনার ক্লাসেস গুলা করতে যখন আপনি থাকবেন তখন আপনি কন্টেন্টের পাতা খুললেই আপনার কিন্তু মাথায় একটা আইডিয়া এসে পড়বে যে আমি এসএকিউর আগের দিন কতটুকু পড়বো, এসবি এর জন্য আমি কতটুকু পড়ে পরীক্ষাতে যাব। এবং এসবি এ যখন আপনি পড়বেন অবশ্যই আপনার কিন্তু ক্লাসেস যখন আপনি করবেন আপনার ক্লাসেস এর মধ্যে কিন্তু অনেকগুলা করে এসবি আপনাকে দেখায় দেয়া হবে যে আপু আপনার পরীক্ষায় কিন্তু এই টাইপের এসবিএ গুলা আসে, এবং আপনি একবার তো আপনার আইডিয়া হয়ে গেল, এরপরে আপনাকে যেভাবে দাগায় দেওয়া হয়েছে আপনি ওই দাগানো ওয়াইজ আপনি এসবি এবং এসএকিউ আলাদা আলাদা করে মুখস্থ করলেন, তারপরে মানে পড়লেন,
এবং তারপরে আপনি যখন জেনেসিস এর এক্সাম দিতে বসবেন, আপনার ওই এক্সামে কিন্তু আরো যখন 10টা বা 20টা এসবিএ যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু এসবিএ সম্পর্কে একটা ক্লিন কাট ধারণা হইতে বাধ্য। মানে আপনি জাস্ট যদি স্কেডিউলটার সাথে লেগে থাকেন, যদি ফলো করতে থাকেন, আপনার কিন্তু দেখবেন বইয়ের কন্টেন্টের একটা একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এবং আপনার পড়াটাও কিন্তু সাইমালটেনিয়াসলি শেষ হয়ে যাচ্ছে যদি আপনি ফলো করতে থাকেন। জাস্ট স্কেডিউলের সাথে লেগে থাকবেন, যেভাবে বলা হচ্ছে ক্লাসটা অবশ্যই অবশ্যই আপনি অনলাইন হোক অফলাইন হোক যেভাবে আপনার সুবিধা, কারণ আমাদের কিন্তু মিড টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসেসগুলো আপনাদের জন্য শুধু অফলাইন না, আমরা অনলাইনেও ওপেন রেখে দিয়েছি, যে হচ্ছে কি আপনি যদি ইন কেস যদি আপনি আসতে না পারেন, আপনি যেন অ্যাটলিস্ট বাসায় বসে হলেও পরীক্ষা বা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। এর জন্য আপনাদের ক্লাসেসগুলো বা ব্যাচেসগুলো কিন্তু অফলাইন অনলাইন দুইটা ভাবেই কিন্তু আপনারা অ্যাভেইল করতে পারেন। সো অবশ্যই আপনি ক্লাসেস করবেন, সেটা যদি অফলাইনে পারেন খুবই ভালো, যদি অফলাইন না করতে পারেন অ্যাটলিস্ট অনলাইনে লাইভ ক্লাসটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। কারণ দেখা যায় যে মিড টার্মের সময় আমরা সবাই তো আসলে ট্রেনিং করতে থাকি, অ্যাডমিশন ডে থাকে, পোস্ট অ্যাডমিশন ডে থাকে, বিভিন্ন জেনারেল ওটি থাকে, আমাদের বিভিন্ন রোস্টার ডিউটি থাকে, সব মিলাই কিন্তু আসলে দেখা যায় যে অফলাইনে খুব বেশি অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। অফলাইন না হইলে অনলাইন অবশ্যই করবেন, কিন্তু লাইভ ক্লাস করার কিন্তু কোনো বিকল্প নাই, কারণ লাইভ ক্লাসে দেখা যায় যে আমাদের কমপ্লিট কনসেন্ট্রেশন মেন্টরের উপরে থাকে, বই খাতা নিয়ে আমরা বসি এবং কিন্তু হচ্ছে আমাদের একটা সুযোগ থাকে যে আপু এই জায়গাটা বুঝি নাই, অথবা আপু আপনি এই চ্যাপ্টারের এতটুকু তো বলেছিলেন, এতটুকু তো বিষয় তো কিছু বলেন না, এখন একটুকুই আমার এসবিএ তে আসবে, আমি কি পড়বো নাকি এটুকু স্কিপ করে যাব, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার জন্য হলেও কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাটেন্ড করতে হবে, লাইভ ক্লাস করতে হবে। সো আমরা একদম আপনাকে এনকারেজ করবো অফলাইন ক্লাস করতে, যদি নিতান্তই না পারেন অ্যাটলিস্ট লাইভ ক্লাসটা করার চেষ্টা করবেন। আর ক্লাস যতটুকু যা করলেন, পড়া যতটুকু যা পড়লেন, এক্সাম অ্যাটেন্ড করা মাস্ট। এক্সাম দেওয়ার কোনো বিকল্প মিড টার্মের ক্ষেত্রে নাই। আপনারা যারা একদমই প্রথমবার হচ্ছে গিয়ে এইবার পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন, জুলাইতে অ্যাটেন্ড করবেন, অথবা হচ্ছে গিয়ে প্রথমবারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরকে একটু জাস্ট সফটলি রিমাইন্ড করে দেই যে আমরা কিন্তু পড়াশোনা এর আগ পর্যন্ত পার্ট 1 পর্যন্ত আমরা কিন্তু পার্ট 1 এর জন্য যা পড়েছিলাম সব এসবি এর জন্য পড়েছি, আমাদের কিন্তু লেখার কোনো প্র্যাকটিস নাই। হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় এটা লাস্ট সেই লিখেছি আমরা কিন্তু সেই ফাইনাল প্রফে, যেটা কিনা আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে আসলে মিনিমাম কিন্তু 3 বছর আমাদের তো একটা গ্যাপ হয়েই গেছে, অনেকের ক্ষেত্রে আরো অনেক বেশি গ্যাপ পড়ে যায়। সো রিটেন লিখার অভ্যাস আমাদের চলে যায়, কতটুকু লিখতে হবে, কতটুকু সময়ের মধ্যে কতটুকু লিখলে আমি পুরো কোয়েশ্চেন কভার করতে পারবো, বা হচ্ছে আমার লেখার প্যাটার্নটা কিরকম হবে, এটা কিন্তু আপনার হাতে আসতে আসতেই কিন্তু দেখা যায় যে 1 থেকে 2 মাস সময় লেগে যায়। তার মানে আপনার কিন্তু যদি আপনি এটা নাই বুঝতে পারেন যে আমার কোন কোয়েশ্চেনে কতটুকু অ্যান্সার লিখতে হয়, 1 মার্কের একটা কোয়েশ্চেন আসছে, মনে করেন একটা সিনারিও দিয়ে দিল, দিয়ে বললো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এখানে ডায়াগনোসিস মানে ওই পার্টিকুলার 2 থেকে 3টা ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার 1 মার্ক চলে আসবে। আপনি এই ডায়াগনোসিসে 3-4 লাইন লিখে কিন্তু কোনো লাভ নাই, 2 লাইন লিখলেও আপনি হচ্ছে 1 মার্ক পাবেন, আবার যদি আপনি পুরো একটা গদ্য পদ্য লিখে 2-3 প্যারা লিখে ফেলেন তাও আপনি হচ্ছে গিয়ে খুব বেশি ভালো লিখলেও আপনি 1 মার্কই পাবেন যদি আপনার কারেক্ট অ্যান্সার হয়। তাহলে হচ্ছে গিয়ে এটা কিন্তু মাথায় রাখবেন, লিখার প্যাটার্ন এখানে ডিফারেন্ট থাকবে, আপনার টাইম যেটা থাকবে, আপনার টাইম কিন্তু খুবই টাইট টাইম কিন্তু থাকে, মানে টাইমিংটা আপনি যদি লেখা শুরু করেন প্রথম থেকেই কিন্তু আপনাকে ফুল স্পিডে লেখা শুরু করতে হবে, কারণ আপনি ফুল স্পিডে না লিখলে জীবনেও কোনোদিন মিড টার্মের পরীক্ষা রিটেন আপনি দিয়ে শেষ করতে পারবেন না, আপনার মার্কস ছুটে যাবে। তাহলে এই যে আপনি কতটুকু টাইমে কতটুকু লিখবেন, কোন কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু লিখবো মার্কস এর উপরে ডিপেন্ড করে, আমার যেই কোয়েশ্চেনে মার্কস চেয়েছে হচ্ছে গিয়ে 1 মার্কের অ্যান্সার, এখানে আমি অবশ্যই 3 থেকে 4 লাইন বা 5-6 লাইনের বেশি আমি কখনোই লিখবো না। আর যদি আমার পয়েন্ট স্পেসিফিক কোয়েশ্চেন হয় যে হচ্ছে কি 2টা কজ লিখো, 2টা রিস্ক ফ্যাক্টর লিখো, অবশ্যই আমি 2টাই লিখবো, 2টার জায়গায় আপনি যদি 4টাও লিখেন তাতেও আপনি 1 মার্ক পাবেন, যদি 2টা কারেক্টলি লিখেন তাতেও আপনি 1 মার্ক পাবেন। সো খামাখা 4টা লিখে আমি সময় নষ্ট করবো না, তাহলে কিন্তু শেষের দিকে যে তখন দেখা যায় যে কোয়েশ্চেন গুলো আর শেষ করা যায় না, শেষের দিকে এসে ওইভাবেই আর কি আধা সাদা খাতা লিখে এসে পড়তে হয়। কারণ আপনাদেরকে কিন্তু আপনি যখন আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের কিন্তু পরীক্ষায় 4টা আলাদা আলাদা শীটে কিন্তু গ্রুপ এ বি সি ডি 4টা আলাদা আলাদা গ্রুপে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, 4টা আলাদা খাতা কমপ্লিটলি ফিল আপ করতে হয়, মানে লিখে শেষ করতে হয়। তাহলে দেখেন অনেক লেখা। আপনার যদি এই লেখার প্র্যাকটিস যদি আপনি এই নেক্সট 4 মাসের মধ্যে যদি আপনি প্রপারলি যদি প্র্যাকটিস না করেন, আপনার কিন্তু হাতের মধ্যে আপনার মাথার মধ্যে অনেক নলেজ আছে, ভাইবা হলে আপনি অনেক কথা বলতে পারতেন, অনেক কিছু বলে ম্যাডামকে একদম ইমপ্রেস করে দিতে পারতেন, কিন্তু এটা যদি আপনার প্র্যাকটিস না থাকে লিখার, কলমের ডগায় কিন্তু তখন পরীক্ষার হলে মাথার থেকে আর কলমের ডগায় আসতে চাবে না।
তাহলে এইটা কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা যখনই হচ্ছে, আপনার যতটুকুই প্রিপারেশন নেওয়া হোক না কেন, আপনি অবশ্যই পরীক্ষা টাইমলি অ্যাটেন্ড করবেন, পরীক্ষার খাতা জমা দেবেন এবং আপনার নিজের মার্কটা একটু ফলো আপ করবেন যে আপনি কত মার্কস পেলেন, আপনার এক্সপেকটেশন কত ছিল। আপু আমি খুবই ভালো পরীক্ষা দিয়েছি, আমার 20 মার্কের হচ্ছে এসএকিউ ছিল, খুবই ভালো পরীক্ষা দিয়েছি, অ্যাটলিস্ট 15-16 আমার এক্সপেকটেশন ছিল, কিন্তু পরীক্ষায় আমার মার্কস পেয়েছি মাত্র 9। কেন আপু, কি হয়েছে? এটা যদি আমি পরীক্ষা না দিই, এটা যদি আমি আমার মার্কস ফলো আপ না করি, আমি কিন্তু জানবো না যে আমার অবস্থান কোথায়, আমার রিটেন কতদূর কি যাচ্ছে। কারণ আপনাদেরকে একটা ছোট মানে সিক্রেট, ওপেন সিক্রেট একটা বলি, সেটা হচ্ছে ওপেন সিক্রেট আমরা মনে মনে জানি কিন্তু মুখে এটা নিয়ে বলি না। সেটা হচ্ছে যে একটু আগে একটা যে কথাটা মেনশন করলাম যে আমাদের কিন্তু পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার মিলিয়ে কিন্তু আমার পরীক্ষায় পাস হচ্ছে। তাহলে দেখেন আমার এসবিএ তেও আমার যেরকম হচ্ছে গিয়ে মার্কস মোটামুটি উঠাইতে হবে, আমি এসএকিউ তে যদি খুব ভালো লিখতে পারি তাহলে কিন্তু আমার এসবিএ যদি একটু ছুটেও যায় তাও কিন্তু আমার পরীক্ষায় পাস হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি এসএকিউটা খুব ভালো মতন লিখতে পারি। খুব ভালো মতন আমি কি লিখবো? আমি কিন্তু অনেক কথা লিখবো? অনেক কথা লিখলেই যে ভালো মার্কস আসে বিষয়টা কিন্তু তা না। এবং অনেক কথা লিখতে গেলে কিন্তু আপনার ওই যে টাইমের একটা সংকীর্ণতা আছে, তাহলে আপনি অনেক কথা লিখতে গেলে দেখা যাবে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি অনেকগুলা মার্কস আপনি অ্যান্সারই করতে পারবেন না। তাহলে বিষয়টা কিন্তু অনেকগুলা লিখার না, বিষয়টা হচ্ছে আপনার নলেজটা আপনি কিভাবে প্রেজেন্ট করছেন পরীক্ষার খাতায়, আপনার প্রেজেন্টেশনটা কিরকম, আপনার লিখার স্টাইলটা কিরকম, একটা পাতায় কত লাইন লিখবেন, কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন, পয়েন্ট করে কোথায় লিখবেন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার অনেক সিলি জায়গা, অনেক ছোট ছোট জায়গা মনে হয় যে এগুলো আসলে কি আর তেমন বিষয় না, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো আপনি যদি প্রপারলি মেইনটেইন করতে পারেন আপনার পরীক্ষায় কিন্তু অটোমেটিক্যালি আপনার মার্কস কিন্তু অনেক বেশি চলে আসবে। তাহলে দেখেন এই যে কথাগুলো এগুলো কিন্তু মুখে বলছি, কিন্তু আসলে এগুলা যতক্ষণ না আপনি প্র্যাকটিস করবেন, যতক্ষণ না আপনি বারবার এক্সাম দিয়ে দিয়ে নিজেকে আপনি জাজ করবেন যে কতটুকু সময়ের মধ্যে আপনি কতটুকু লিখতে পারছেন, এগুলা জাজ না করা পর্যন্ত কিন্তু হাতে আসবে না, এবং হাতে না আসলে কিন্তু এটা পরীক্ষার সময় আপনার জন্য পাশ করাটা, পরীক্ষাটা ভালো মতন দেওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে। সো আশা করি যে হচ্ছে কি আপনারা যারা ছিলেন আপনাদের সাথে হচ্ছে গিয়ে অলরেডি আমরা যদিও হচ্ছে গিয়ে ব্যাচের আউটলাইন সম্পর্কে বলে ফেলেছি এবং ব্যাচে আমরা কি কি কাজটা করব সেটাও একটু একটু বলে দিলাম যে আপনি ক্লাস করবেন, ক্লাসের পরে অবশ্যই বাই দ্যাট উইক বা উইদিন 7 ডেজ, আপনার ক্লাসের উইদিন 7 ডেজ এর মধ্যেই কিন্তু আপনার পরীক্ষা থাকবে, অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। এইটাতে নিজেকে একদমই হচ্ছে ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে, পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। রিটেন আমাদের প্র্যাকটিস নাই, বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে রিটেন প্র্যাকটিস নাই। এখন যা লিখেন সেগুলো আসলে ওই প্রেসক্রিপশনের মধ্যে যা লিখেন বা অর্ডার শিটের মধ্যে যা লিখেন তা আসলে পড়ার মতন অবস্থাতে নাই। হ্যাঁ, কিছু কিছু কয়েকজন আপু ছাড়া বেশিরভাগই কিন্তু আমাদের পড়ার মতন জাতে নাই, বুঝছেন? এগুলা পড়ার জাতের ভিতরে এখন আর নাই, এখন আমাদের লেখার যা অবস্থা। সো রিটেন প্র্যাকটিস করার ছাড়া কোনো অল্টারনেটিভ আপনার কাছে নাই। পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে, যেমন হচ্ছে আপনাদের যে 20টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথেই কিন্তু পরীক্ষাও থাকবে, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এছাড়া আপনাদের কিন্তু হচ্ছে গিয়ে দুইটা থাকবে, আপনাদের কিন্তু হচ্ছে গিয়ে চারটা কিন্তু থাকবে আপনাদের রিভিউ এক্সাম। রিভিউ এক্সামটা কি আপু? দেখেন যে আপনি তো হচ্ছে গিয়ে দুইটা বই আলাদা আলাদা করে আপনাকে পড়ায় দেওয়া হবে, অবস দত্ত এবং গাইনী দত্ত, দুইটা বইয়েরই আমরা হচ্ছে মোর অর লেস পার বুক দুইটা করে ভাগ করে ফেলবো। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে গাইনী দত্তে আপনার যে 34টা চ্যাপ্টার, প্রথম 17টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে গিয়ে আপনার একটা রিভিউ হলো, পরবর্তী 17টা নিয়ে একটা রিভিউ হলো। অবস দত্তেরও এরকম হচ্ছে গিয়ে প্রথম আপনার 16টা চ্যাপ্টার নিয়ে একটা রিভিউ হলো, পরবর্তী বাকি চ্যাপ্টার গুলো নিয়ে আমাদের আরেকটা রিভিউ। টোটাল 4টা রিভিউ এক্সাম আপনাদের থাকবে, যেখানে কিনা আমরা ওই যে বললাম যে হচ্ছে পুরাটা সিলেবাসকে 4টা ভাগে, 4টা কোয়াড্রান্টে ভাগ করে আপনার কিন্তু এই রিভিউ এক্সাম গুলাতে বসতে হবে, যেগুলো দেখা যাবে যে আপনার হয়তো বা যখন 5টা ক্লাস হয়ে যাবে, প্রথম 5টা ক্লাস হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের প্রথম রিভিউ এক্সামটা হয়ে যাবে এবং প্রত্যেকটা 5টা ক্লাস অন্তর অন্তর কিন্তু আপনাদের রিভিউ থাকবে। যখন আপনার সমস্ত ক্লাসেস শেষ, রিভিউ এক্সাম শেষ, তখন কিন্তু আপনি পরীক্ষা দিবেন হচ্ছে কি আপনাদের মডেল টেস্ট, যেগুলো কিনা হচ্ছে কি আপনার যদি হচ্ছে কারোর সাথে কথা হয়ে থাকে, সিনিয়র আপু যে কিনা হয়তো বা আগে জেনেসিসের সাথে ছিলেন, তাদের সাথে কথা বললেই কিন্তু আপনি জানবেন যে জেনেসিসের যে মডেল টেস্ট বা মক টেস্ট যেটা হচ্ছে কি আপনাদের হবে, এগুলা কিন্তু মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড বিসিপিএস এর স্ট্যান্ডার্ড ফলো করেই কিন্তু আপনাদের কোয়েশ্চেন গুলা দেয়া হয় বা কোয়েশ্চেন গুলা সেট করা হয়। সো আপনাদের জন্য কিন্তু এই মডেল টেস্টের যেই মডেল শেষের দিকে আপনাদের যেই মডেল টেস্ট বা হচ্ছে গিয়ে যে মক টেস্ট গুলা থাকে বা হচ্ছে টেক্সট বুক বেসড, আপনাদের কিন্তু দুইটা আলাদা পরীক্ষা থাকবে। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপনার এই অবস দত্ত, গাইনী দত্ত এই বইগুলোর উপরে ফুল বুকের উপরে কিন্তু মডেল টেস্ট থাকবে। সো এই পরীক্ষাগুলো যখন আপনি অ্যাটেন্ড করবেন, কোয়েশ্চেন গুলো যখন আপনি দেখবেন, এই কোয়েশ্চেন গুলো দেখলেই কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে বা আপনি একদম
মোটামুটি আপনি যখন ফাইনালি যখন আপনি বিসিপিএস এ যে মিড টার্ম পরীক্ষা দিবেন, আপনারা কিন্তু এসেই বলবেন যে হচ্ছে গিয়ে আপু মনে হচ্ছিল যে হচ্ছে গিয়ে জেনেসিসের মক টেস্টেই বসেছিলাম, মক টেস্টের পরীক্ষা দিচ্ছিলাম। জেনেসিসের কোয়েশ্চেন গুলা কিন্তু ওই স্ট্যান্ডার্ডেই আপনাদের জন্য বানানো হয় বা সেট করা হয়। সো আপনারা রেগুলারলি এক্সাম অ্যাটেন্ড করবেন এবং ক্লাসেস যখন শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে যায় অবশ্যই মার্সিলেসলি অবশ্যই মডেল টেস্ট এবং মক টেস্ট গুলা অবশ্যই অ্যাটেন্ড করবেন, এগুলার সলভ ক্লাস করবেন এবং হচ্ছে গিয়ে সলভ গুলো একদম মাথায় গেঁথে নেবেন যে হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন লিখতে কেমন করে হয়। আপনাদের যে প্রত্যেকটা এক্সাম হবে, প্রত্যেকটা এক্সামের পরে যখনই হচ্ছে গিয়ে আপনার সলভ ক্লাস হবে, সলভ ক্লাসের পরে কিন্তু আপনারা সলভ শিট অ্যাভেইল করতে পারবেন, সেন্টারে এসে নিয়ে যেতে পারবেন অফলাইনে, অথবা আপনি যদি বাসা দূরে হয়, আসতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যদি কুরিয়ার করে দিতে বলেন অফিসে ফোন দিয়ে, আপনাকে কিন্তু কুরিয়ার করার ব্যবস্থাও করে দেয়া হবে, সো দ্যাট আপনি এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন, যে কোয়েশ্চেন গুলা ফেস করছেন, এই কোয়েশ্চেনের প্রবাবল অ্যান্সার কি কি হবে, এছাড়া পরীক্ষায় লিখতে কেমন করে হবে, সেগুলো কিন্তু সলভ শিটের মধ্যে আপনার মেন্টর আপনার জন্য অলরেডি রেডি করে রেখেছেন। তাহলে আপনারা সেই সলভ শিট গুলা দেখবেন। সলভ শিট গুলা অবশ্যই পরীক্ষার আগে সলভ শিট গুলো একবার একটু জাস্ট চোখ বুলায় যাবেন যে পরীক্ষায় লেখার স্টাইলটা আমার কিরকম হবে। আপনাদের কিন্তু এই মিড টার্মের ক্ষেত্রে যদিও কোনো ক্লিনিক্যাল শিট নাই, আপনাদেরকে কোনো লেকচার শিট প্রোভাইড করা হচ্ছে না, বাট ট্রাস্ট মি, আপনাদের যে সলভ শিট গুলা দেয়া হয় এগুলাই কিন্তু হচ্ছে কি আপনাদের জন্য একদম নোট, এগুলো একদম আপনার মেন্টর আপনার জন্য নোট করে দিয়েছে এবং কোয়েশ্চেন গুলো এমন ভাবেই সেট করা হয় যেন ওই যে টপিকের উপরে আপনার কোয়েশ্চেন সেট করা হয়েছে, ওই টপিকে এই কোয়েশ্চেনের বাহিরে আসলে তেমন কিছু এসএকিউ থেকে আর আসার মতন থাকে না, এমন ভাবেই কোয়েশ্চেন গুলো দেওয়া হয়। আপনি যখন সলভ শিটটা একবার দেখবেন বা সলভ শিট গুলো যখন কালেক্ট করে ফেলবেন, এটাই কিন্তু আসলে একটা নোট হিসাবে আপনি রেখে দিতে পারেন। আপনার মেইন পড়াটা যখন আপনার পড়া হয়ে যাবে, এই সলভ শিট গুলা জাস্ট একটু উল্টাতে থাকবেন, তাহলে আপনার নোট গুলাও কিন্তু একই সাথে রিভিশন দেওয়া হয়ে গেল বা পড়া হয়ে গেল। তাহলে মোটামুটি আপনাদের যদিও অলরেডি কোর্স আউটলাইন সম্পর্কে আপনারা আপনারা সবাই জানেন খুব ভালো করেই, আপনাদেরকে এই বিষয়ে বলে দেওয়া হয়েছে। আপনাদের ফেসবুক পেজ গুলার মধ্যে দেখবেন একদম হচ্ছে গিয়ে ছবি সহ যে হচ্ছে গিয়ে আপনার কোর্স আউটলাইন কি থাকবে, আপনাদের যেই হচ্ছে গিয়ে আজকেও যেই পোস্ট গুলো আপনাদের ওরিয়েন্টেশনের পোস্ট বা আপনাদের জেনেসিস মিড টার্ম প্রিপারেশন পেজে, জেনেসিস পিজি চ্যালেঞ্জার্স পেজে, এই পেজগুলোতে দেখবেন যে কোর্স আউটলাইন সহ দেওয়া আছে। ওখানে আপনি চাইলে আরো আরেকবার কিন্তু দেখে নিতে পারেন যে আপনাদের টোটাল 20টা লেকচার ক্লাসেস থাকবে, 20টা লেকচার ক্লাসেসের সাথে সাথে হচ্ছে এদের এক্সাম এবং সলভ ক্লাস থাকবে। টোটাল নাম্বার অফ রিভিউ এক্সাম থাকবে 4টা, টোটাল মডেল টেস্ট এবং মক টেস্ট মিলায় মডেল টেস্টটা থাকবে হচ্ছে গিয়ে আপনাদের টোটাল মডেল টেস্ট থাকবে হচ্ছে গিয়ে আপনাদের 4টা এবং হচ্ছে গিয়ে আপনাদের মক টেস্ট কিন্তু থাকবে হচ্ছে গিয়ে টোটাল 2টা। এবং যখন হচ্ছে গিয়ে আপনি এই সবগুলা স্কেডিউলের সাথে সাথে যদি আপনি ফলো করতে থাকেন, আপনার কিন্তু মিনিমাম, হ্যাঁ জাস্ট স্কেডিউল আপনি ফলো করেছেন, আপনি স্কেডিউল ফলো করলেই কিন্তু আপনার মিনিমাম দেখেন 4 বার রিভিশন কিন্তু আমাদের সাথেই হয়ে গেল। এরপরেও কিন্তু আপনাদের এই ব্যাচটা যখন শেষ হয়ে যাবে, তারপরেও আপনাদের কিন্তু অ্যাবাউট 15 ডেজ এর মতন আপনারা ফ্রি সময় পাবেন। ফ্রি সময় মানে কি, ঠিক পরীক্ষার আগের 15 দিন। সো দ্যাট অনেকেই থাকেন, যেহেতু হচ্ছে আমরা এখন পোস্ট গ্রাজুয়েশনে আছি এবং মোটামুটি আমাদের ক্লাসেস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের নিজস্ব থাকে না, যে নিজস্ব একটু না পড়লে আসলে মনের শান্তি হয় না, আপু আমি একটু নিজের মতন করে পড়তে চাই, এভাবে পড়তে চাই, একটু রিভিশনটা এইভাবে নিজের মতন করে দিতে চাই। সো আপনাদের এই নিজেদের রিভিশন দেওয়ার জন্য কিন্তু শেষের দিকে 15 দিন রাখা হয়, পরীক্ষার আগের 15 দিন। তখন কিন্তু আপনি ওই যে আপনার মতন আবার এই পড়া তো আমাদের সাথেই আপনার হচ্ছে গিয়ে 4 বার রিভিশন হয়ে গেল, একবার পড়েছেন এবং 4 বার রিভিশন হয়ে গেছে। এরপরেও কিন্তু হচ্ছে গিয়ে আপনার হাতে আরো সময় থাকবে নিজের মতন করে পড়াশোনাটা করার বা নিজের মতন করে রিভিশন দেওয়ার। সো এই গেল কিন্তু মোটামুটি আপনাদের জন্য যেই ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচ লঞ্চ হচ্ছে, এই ব্যাচটার সার সংক্ষেপ, যে এই ব্যাচে আসলে আপনি কি কি সার্ভিসেস অ্যাভেইল করতে পারবেন বা হচ্ছে কি কিভাবে আপনি আপনার মিড টার্মের প্রিপারেশনকে আরো বেশি স্ট্রং করবেন along with this ডিসি দত্ত প্রিমিয়াম ব্যাচ, যেখানে কিনা আপনাকে অবস এবং গাইনি দত্ত বই দুটাকে ধরে ধরে আসলে স্পুন ফিড বলেন বা হচ্ছে গিয়ে একেবারে আপনাকে ব্লেন্ড করে জুস বানায় দেওয়া বলেন, যেটাই বলেন না কেন, আপনাকে কিন্তু একদমই প্যালেটেবল করে অবস দত্ত এবং গাইনি দত্ত বই দুইটাকে এসবি এবং এসিকিউর জন্য ইন্ডিভিজুয়ালি আপনাকে কিন্তু প্যালেটেবল করে দেওয়া হবে, সো দ্যাট আপনার মিড টার্ম জার্নিটা অনেক স্মুথ হয়, অর্গানাইজড হয় এবং আপনার পাস করার চান্সেস যেন অনেক বেশি বেড়ে যায় along with Genesis। সো এই হচ্ছে মোটামুটি আমার তরফ থেকে আপনাদের জন্য ব্যাচ সম্পর্কে এবং আপনাদের আপকামিং এক্সাম সম্পর্কে, যে কিভাবে আসলে আপনি নিজেকে রেডি করবেন পড়ার জন্য বা পরীক্ষার জন্য। এটা ছিল মোটামুটি সারসংক্ষেপ কথাবার্তা। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
আর যদি এখন কিছু না জানার থাকে, যদি কিছু ইন্ডিভিজুয়ালি জানতে মনে চায়, পরে দিয়ে যদি কোনো মাথায় প্রশ্ন আসে, অবশ্যই আপনারা অফিসে ফোন দিতে পারেন অথবা আমার সাথেও ডিরেক্টলি কথা বলতে পারেন। অফিসে ফোন দিলে ইনশাল্লাহ আমার সাথে কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে, বা হচ্ছে গিয়ে আপনাদের অনেকের কাছেই হয়তো বা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, আমাকে ডিরেক্টলি আপনারা ইনবক্সও করতে পারেন রিগার্ডিং মিড টার্ম জুলাই 2025, বা এমন কেউ যদি থেকে থাকেন যে আপু আমি পরীক্ষা আসলে এই জুলাইতেই দেবো না, কিন্তু আমি পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে দিব বা নেক্সট জুলাইতে দিব, আপনাদের জন্য কিন্তু ব্যাচটা সম পরিমাণে এফেক্টিভ। কারণ হচ্ছে আমি দেখেন যতক্ষণ ধরে কথা বলছি বারবার বলছি, যারা এই সেশনে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, তার মানে কিন্তু আসলে মিড টার্মের প্রিপারেশন হয়তো বা আপনার মনে হচ্ছে যে 6 মাস আমি পড়বো বা 7 মাস পড়বো 8 মাস পড়বো, পড়া হয়ে যাবে, কিন্তু আসলে মিড টার্মের প্রিপারেশনটা নেওয়াটা অত ইজিয়ার হয় না। স্পেসিফিকলি কারণ হচ্ছে যে আপনার মিড টার্মের পার্ট 1 এর আগে আপনি যেমন দরজা জানালা বন্ধ করে পড়াশোনা করতে পারতেন, মিড টার্মে কিন্তু আপনার ওই সুযোগ নাই। আপনার যতই ডিফিকাল্ট সিলেবাস হোক, আপনার যতই অনেক পড়া বাকি, আপু কিছুই পড়া হয় নাই, যতই আপনি যাই বলেন না কেন, আপনাকে তাও কিন্তু ট্রেনিং করতেই থাকতে হবে, সংসার সামলাতেই থাকতে হবে, বাচ্চাকে কিন্তু ওই ম্যানেজ করতেই থাকতেই হবে। তার মানে এই কাজগুলাতে কিন্তু আসলে আপনি কোনো ছুটি পাবেন না। ট্রেনিং বলেন, বাসার ক্ষেত্রে বলেন, বাচ্চার ক্ষেত্রে বলেন, হাজবেন্ডের ক্ষেত্রে বলেন, ইনলজ এর ক্ষেত্রে বলেন, কোথাওই কিন্তু আপনি কোনো ছাড় পাবেন না। তাহলে আপনাকে কিন্তু আসলে, এবং ছাড় দেওয়ার হয়তো কোনো সুযোগও আপনি পাবেন না। তার মানে এই সমস্ত কাজের মাঝখান দিয়েই কিন্তু আপনাকে মিড টার্মের প্রিপারেশনটা নিতে হবে, যেটা কিনা 6 মান্থস এর মধ্যে নেওয়া আই উড সে অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, নেক্সট টু ইম্পসিবল, যে হচ্ছে 6 মাস প্রিপারেশন নিয়ে আপনি ওই কাজও করতে থাকবেন, বাচ্চাও সামলাবেন, আবার মিড টার্মের প্রিপারেশনও নিবেন, যেখানে আপনাকে 2টা বই থেকেই কিন্তু পড়তে হবে, এবং পার্ট 2 তে সিলেবাসে যা যা আছে আপনার সিলেবাসেও কিন্তু ওই একই জিনিসই আছে, জাস্ট লিখার প্যাটার্নটা ডিফারেন্ট, আপনার পড়ার প্যাটার্নটা ডিফারেন্ট দেন বোথ পার্ট 1 এন্ড পার্ট 2। দুইটার মাঝামাঝি পথেই আসলে মিড টার্ম। তো আসলে আপনাকে কিন্তু হচ্ছে গিয়ে প্রিপারেশনটা, আপনারা যারা আছেন যে হচ্ছে গিয়ে আপু আমি হচ্ছে গিয়ে আগামী জানুয়ারি বা জুলাই সেশনে পরীক্ষা দেবো 2026-এ, আপনাদের জন্য কিন্তু এই ব্যাচটা আমার কাছে মনে হয় যে দিস উড বি আ ভেরি ইফেক্টিভ ব্যাচ। যে আপনি এখন একটু মোটামুটি গুছায় রাখলেন, আপনি যতটুকু যা পারলেন ক্লাসেস গুলা করবেন, ক্লাসেস করে গুছায় রাখবেন, এবং তারপরে কিন্তু আপনি নিজের মতন পড়তে থাকতে হবে। হ্যাঁ, পড়তে থাকতে হবে। 6 মাস। আর যারা আছেন যে হচ্ছে গিয়ে আপু এখনই আমি ডিসিশন নিছি যে এইবারেই আমি বসবো, এবং হচ্ছে গিয়ে আমি এখন থেকেই হচ্ছে গিয়ে এই মাঝখানে আমার কিছু ঝামেলার জন্য এতদিন আমি পড়তে পারি না, এখন থেকে আমি পড়া শুরু করব, যারা আছেন একদম জাস্ট স্কেডিউলের সাথে লেগে থাকবেন। আপু আপনারা যারা আছেন মাত্র শুরু করছেন পড়া, জাস্ট স্কেডিউলের সাথে লেগে থাকবেন। 4 বার পড়ায় দেওয়ার দায়িত্ব বা 4 বার আপনার রিভিশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি অবশ্যই ইনশাল্লাহ এই জুলাই সেশনের মধ্যেই আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে, 4 মাসের মধ্যেই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, এবং ইনশাল্লাহ এবারে আপনি খুব সুন্দর মতন স্মুথলি ইনশাল্লাহ পাস করে যাবেন। জাস্ট শিডিউলের সাথে লেগে থাকবেন, রুটিন ফলো করতে থাকবেন। আর পরবর্তীতে যদি কোনো সাজেশন লাগবে, আপু কিছু একটা মনে আসছে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, বা হচ্ছে কি আমার এত দিন বাকি ট্রেনিং এর, আমি এখন কিভাবে কি প্রিপারেশন নেবো, মিড টার্মের জন্য কিভাবে কি করব, কি বই কিনবো, কি করব না করব, যে কোনো প্রশ্ন আপনার যদি মাথায় আসে, আপনারা ওই যে বললাম অফিসে কন্ট্যাক্ট করে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারেন, অথবা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কাছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে থাকে। সো যাই প্রশ্ন আসুক, ইউ আর অলওয়েজ ওয়েলকাম এন্ড ইউর মানে ওয়ার্মলি ওয়েলকাম টু আস্ক এনিথিং। সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা জানিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দেন, প্রোগ্রাম শেষ করে দেন। জি।